তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 6 পেপারটি রয়েছে, বা তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো 4th সেমিস্টারে হিস্ট্রি পাশে পড়ছো, তোমাদের যে এমডিসি 4 বা সিসি 4 পেপারটি রয়েছে, প্রাক আধুনিক যুগের ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন জন ক্যালভিন বা জন ক্যালভিনের মতবাদ, যাকে আমরা বলি ক্যালভিনবাদ, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে দেখে নিই। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেম ডিএসসিসি 6, হিস্ট্রি জেনারেল 4th সেম এমডিসি বা সিসি 4। প্রশ্ন হচ্ছে জন ক্যালভিন বা ক্যালভিনবাদ। তো জন ক্যালভিন কে ছিলেন যদি আমরা একটু সংক্ষেপে জেনে নিই, তাহলে এরপরে যে নোটসটা তোমাদের সামনে তুলে ধরবো সেটি পড়তে তোমাদের সুবিধা হবে। তো জন ক্যালভিন ছিলেন 16 শতকের একজন ধর্ম সংস্কারক। ধর্ম সংস্কারের কথা যখনই বলা হয় তখন আমরা যে সবার আগে যার নামটি আমরা স্মরণ করি তিনি হলেন মার্টিন লুথার। মার্টিন লুথারই প্রোটেস্ট্যান্ট ধর্মমত বলে একটি নতুন সংস্কারিত খ্রিস্টান ধর্ম আর প্রবর্তন করেন। ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে প্রোটেস্ট্যান্ট ধর্মমত। এই প্রোটেস্ট্যান্ট ধর্মমতেরই একজন ব্যক্তি ছিলেন জন ক্যালভিন। তবে ধর্ম সংস্কারক যারা ছিলেন 16 শতকে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন এই জন ক্যালভিন। মার্টিন লুথার হয়তো প্রবর্তন করেছিলেন, তিনি প্রাণ পুরুষ ছিলেন, কিন্তু অধিকাংশ পণ্ডিতগণ মেনে নিয়েছেন জন ক্যালভিন ছিলেন সর্বশ্রেষ্ঠ ধর্ম সংস্কারক। কারণ তার জীবন ছিল বর্ণময়। তিনি যখন প্যারিস বা ফ্রান্সে জন্মগ্রহণ করেন এবং প্যারিস বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশুনো করতেন, তখন তার সমসাময়িক ছিলেন দুই বিখ্যাত ব্যক্তি। একজন ছিলেন মানবতাবাদী ইরাসমাস, যেটা তোমাদেরকে টিকা পড়তে হবে, এবং আরেকজন ছিলেন রাবালে। এই দুজন ব্যক্তি জন ক্যালভিনের সমসাময়িক বা সহপাঠী ছিলেন প্যারিস বিশ্ববিদ্যালয়ে। এবং কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে ধ্রুপদী সাহিত্য চর্চার ক্ষেত্রে, এই দুই ব্যক্তিকে ছাড়িয়ে, অর্থাৎ ইরাসমাস রাবেলেকে ছাড়িয়ে জন ক্যালভিন এদের থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন বা অনেকটা বেশি অগ্রসর হয়েছিলেন। তিনি এদের থেকে এগিয়েছিলেন ধ্রুপদী সাহিত্য নিয়ে চর্চার ক্ষেত্রে। তবে শেষ পর্যন্ত এই জন ক্যালভিনকে অগাস্টিয়ান মতবাদ বলে একটি মতবাদ আছে ইউরোপে, সেই অগাস্টিয়ান মতবাদের সমর্থক সন্দেহ করে তাকে ফ্রান্স থেকে বহিষ্কার করা হয়। জন ক্যালভিন তখন ফ্রান্স ছেড়ে ফ্রান্সের দক্ষিণে যে সুইজারল্যান্ড রয়েছে, সেই সুইজারল্যান্ডের উত্তর দিকে, অর্থাৎ ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বর্ডার বা সীমান্ত বরাবর একটি নগরী বাসোলে, এই বাসোলে নগরীতে তিনি আশ্রয় গ্রহণ করেন এবং এই জায়গায় তিনি এক বিখ্যাত গ্রন্থ লেখেন। সেই গ্রন্থটির নাম কি? দ্য ইনস্টিটিউট অব দ্য খ্রিস্টিয়ান রিলিজিয়ান। খ্রিস্টিয়ান ধর্মের ইনস্টিটিউট, অর্থাৎ কি সংগঠন। খ্রিস্টান ধর্মের সংগঠন কোনগুলো রয়েছে? চার্চ বা গির্জা। সেই গির্জার সংগঠন কেমন হবে, গির্জার আচার নিয়ম কানুন কেমন হবে, তার উপরে তিনি এই গ্রন্থটি লিখেছিলেন, দ্য ইনস্টিটিউট অব খ্রিস্টান রিলিজিয়ান। চার্চের এই সংগঠনেই কিন্তু খ্রিস্টান ধর্মের যে কুসংস্কার বা যে গোড়ামি, সেই গোড়ামি ছিল এই খ্রিস্টান ধর্মের সংগঠনগুলো বা চার্চগুলোর ভিতরে। তাই সেগুলোকে সংস্কার করার জন্য তিনি দ্য ইনস্টিটিউট অব খ্রিস্টিয়ান রিলিজিয়ান এই গ্রন্থটি লেখেন সুইজারল্যান্ডের বাসল শহরে বসে। এবং এই গ্রন্থ ল্যাটিন ভাষা সহ আরো অন্যান্য ভাষায় এই গ্রন্থটি প্রকাশিত হয় এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয় দ্য ইনস্টিটিউট অব দ্য খ্রিস্টিয়ান রিলিজিয়ান এই গ্রন্থটিকে, যেটি লিখেছিলেন জন ক্যালভিন। এই গ্রন্থকে সামনে রেখে অনেক দেশে ধর্ম সংস্কার আন্দোলন পরিচালিত হয়েছে, চার্চের সংগঠনকে তৈরি করা হয়েছে, আরো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এই গ্রন্থটির মধ্য দিয়ে। এরপর এই গ্রন্থটি লেখার পর জন ক্যালভিন সুইজারল্যান্ডের বাসল শহর ছেড়ে জেনেভা নগরীতে চলে আসেন। জেনেভা নগরী ছিল সুইজারল্যান্ডের ধর্ম সংস্কারের মূল কেন্দ্রবিন্দু। সুইজারল্যান্ডে ধর্ম সংস্কারক এক মহান ব্যক্তি ছিলেন, যাকে সুইজারল্যান্ডের ধর্ম সংস্কারক আন্দোলনের প্রাণ পুরুষ বলা হয়, যার নাম জুইংলি। এই জুইংলিও কিন্তু টিকা পড়তে হয় তোমাদের। তো এই জুইংলি সেই সময় মারা যান। মারা গেলে
জেনেভা নগরীতে এই জন ক্যালভিন আসেন এবং এই যে ধর্ম সংস্কার আন্দোলনটা পরিচালিত হয়েছিল জেনেভাকে কেন্দ্র করে, বা জুইংলি যে ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা করে দিয়ে গিয়েছিলেন সুইজারল্যান্ডের জেনেভাতে, জন ক্যালভিন জেনেভাতে এসে সেই আন্দোলনের পরিচালনার দায়িত্ব নেন, নেতৃত্বের আসনে বসেন এবং তাকে ঘিরে অর্থাৎ জন ক্যালভিনকে কেন্দ্র করে এই ধর্ম সংস্কার আন্দোলন সুইজারল্যান্ডে পরিচালিত হয়। এবং এই সময়ে তিনি আরো দুটি বিখ্যাত গ্রন্থ লেখেন। গ্রন্থটির নাম কনফেশন অফ ফেথ, আরেকটি রয়েছে এ ম্যানুয়াল অফ চার্চ গভর্নমেন্ট। চার্চের যে গভর্নমেন্ট, চার্চের যে সংগঠন, গির্জার যে সংগঠন, সেই সংগঠনের যে ম্যানুয়াল অর্থাৎ এখানে যে প্রিন্সিপাল গুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত নিয়ম নীতিগুলো রয়েছে খ্রিস্টিয়ান চার্চের গভর্নমেন্টে, চার্চের শাসন ব্যবস্থায়, তার উপরে তিনি লেখেন এ ম্যানুয়াল অফ খ্রিস্টিয়ান গভর্নমেন্ট। এবং এই গ্রন্থ লেখার পর এই গ্রন্থগুলি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং জন ক্যালভিনের এই যে তিনটি গ্রন্থ রয়েছে, দ্য ইনস্টিটিউট অফ দ্য খ্রিস্টিয়ান রিলিজিয়ান, কনফেশন অফ ফেথ এবং এ ম্যানুয়াল অফ খ্রিস্টিয়ান চার্চ গভর্নমেন্ট, এই গ্রন্থগুলির উপর ভিত্তি করে জেনেভা নগরীতে ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। অর্থাৎ জেনেভা নগরী তো বটেই, সেই সাথে ইউরোপের এখানে ফ্রান্স এবং হল্যান্ড, নেদারল্যান্ড, এই সমস্ত শহরগুলিতে বা দেশগুলিতে ধর্ম সংস্কারের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেওয়া হয় জন ক্যালভিনকে সামনে রেখে, তার দেখানো পথ ধরে। হল্যান্ড এবং নেদারল্যান্ড এখন দুটি দেশ একই, যার নাম নেদারল্যান্ড তার নামই হল্যান্ড, কিন্তু আগে সেই সময় 16 শতকে দুটি আলাদা আলাদা দেশ ছিল। আলাদা একটা ডাচি ছিল হল্যান্ড এবং নেদারল্যান্ড, পরে একসাথে হয়। তা যাই হোক, অনেক দেশের চার্চের যে সংবিধান, সেই সংবিধান লেখা হয়েছিল জন ক্যালভিনের দেখানো নিয়ম নীতির উপর ভিত্তি করে। তবে জন ক্যালভিন বলতেন যে ধর্মশাস্ত্রের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অর্থাৎ এখানে যে চার্চগুলো রয়েছে, সেই চার্চের যে সংগঠন বা চার্চের যে সমস্ত আচার নিয়ম কানুন রয়েছে, যে সমস্ত নিয়ম নীতি চার্চের যাজকরা, সন্ন্যাসীরা মেনে চলবেন, সেগুলো হবে কঠোর এবং ধর্মশাস্ত্রের বিধান অনুসারে সেটা পরিচালিত হবে। ধর্মশাস্ত্রকে যদি আমরা ঠিকমতো মেনে চলি, তবেই আমরা পবিত্র আত্মার সন্ধান পাবো। আর পবিত্র আত্মা আমাদেরকে ঈশ্বরের সাথে আমাদেরকে যুক্ত করবেন। এই পবিত্র আত্মার ভিতর দিয়ে আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো এবং সেক্ষেত্রে আমাদেরকে কঠোর নিয়ম কানুন মেনে চলতে হবে। এবং এই কঠোর নিয়ম কানুনগুলোই ছিল ধর্মশাস্ত্রে লেখা। তাই ধর্মশাস্ত্রের নিয়ম নীতি আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তো এমনটাই চিন্তা ভাবনা ছিল জন ক্যালভিনের। তো জন ক্যালভিনের এই চিন্তা ভাবনা সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। বিভিন্ন দেশের সংবিধান লেখা হয়, ধর্মীয় সংবিধান জন ক্যালভিনকে লক্ষ্য করে। এছাড়া ফ্রান্সের, যে ফ্রান্স থেকে তিনি একদিন বহিষ্কৃত হয়েছিলেন, সেই ফ্রান্সের ধর্ম সংস্কার আন্দোলন তাকে ঘিরেই কিন্তু আবর্তিত হয়েছিল জন ক্যালভিনকে কেন্দ্র করে। কারণ তিনি সুইজারল্যান্ডে থাকলেও তিনি নিয়মিত ফ্রান্সের যে ধর্ম সংস্কার আন্দোলন চলছিল তার সাথে তিনি নিয়মিত যোগাযোগ রেখে চলতেন। ফ্রান্সের প্রতিটা মানুষ তাকে শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, তার প্রতি কঠোরভাবে নিষ্ঠা প্রদর্শন করতেন এবং ফরাসি জনগণ তার বক্তব্য শুনতেন। তার বক্তব্য কিভাবে শুনতেন? জন ক্যালভিন পরবর্তীকালে জেনেভা ছেড়ে ফ্রান্সে যান এবং ফ্রান্সের মানুষের কাছে তিনি এক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ফ্রান্সের তৎকালীন এবং ইউরোপের তৎকালীন সর্বশ্রেষ্ঠ একজন মহান ধর্মীয় সন্ন্যাসী রূপে তিনি এক বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তার সময়। তাই জন ক্যালভিনের কাছে বিভিন্ন ব্যক্তি তার মনের কথা নির্দ্বিধায় প্রকাশ করতে পারতেন এবং প্রত্যেকের অটুট বিশ্বাস বা ভরসা ছিল তাদের এই গুরুর প্রতি, জন ক্যালভিনের প্রতি। এবং ক্যালভিন এক সর্বোত্তম সন্ন্যাসীর জীবন যাপন করতেন এই 16 শতকে ফ্রান্সে। তার দেখানো পথ ধরে বহু সংস্কার হয়েছে, মানে ধর্মীয় সংস্কার হয়েছে, চার্চের ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে। বহু দেশের চার্চের
যে ধর্মীয় সংগঠন সেটাকে গড়ে তোলা হয়েছে, সংবিধান লেখা হয়েছে, ধর্মীয় নিয়ম কানুন রীতিনীতি নতুন করে মুদ্রিত হয়েছে শুধুমাত্র জন ক্যালভিনকে লক্ষ্য করে। তাই ধর্ম সংস্কার আন্দোলনে আমরা যেমন মার্টিন লুথারের কথা বলবো, মানে মার্টিন লুথার যেহেতু এই ধর্ম সংস্কার আন্দোলনটা শুরু করেছিলেন তাই তার নাম সবার আগে, কিন্তু মার্টিন লুথারের পরে যদি কারোর নাম করতে হয় ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে তিনি কিন্তু অবশ্যই জন ক্যালভিন। তাই এবং তার যে মতবাদ সেই মতবাদ হচ্ছে ক্যালভিনবাদ। তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনা, এর অ্যান্সার নিয়ে আমি অন স্ক্রিনে তোমাদের সামনে এবার আলোচনা করছি। জন ক্যালভিনের মতবাদ বা ক্যালভিনবাদ। ষোড়শ শতাব্দীর ধর্ম সংস্কারকদের মধ্যে সম্ভবত জন ক্যালভিনই সর্বশ্রেষ্ঠ ছিলেন এবং জনসাধারণের উপর প্রভাবের দিক থেকে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। প্যারিস বিশ্ববিদ্যালয়ে তিনি রাবালে এবং ইরাসমাসের প্রায় সমসাময়িক ছিলেন এবং ধ্রুপদী সাহিত্যে তার পাণ্ডিত্য রাবালে অথবা ইরাসমাসের পাণ্ডিত্য অপেক্ষা কোনো ক্রমেই কম ছিল না। কিন্তু অগাস্টিয়ান মতবাদে বিশ্বাসী বলে তাকে সন্দেহ করায় তিনি ফ্রান্স ত্যাগ করে বাসলে নগরীতে আশ্রয় গ্রহণ করেন। এই শহর থেকেই তার বিখ্যাত গ্রন্থ দ্য ইনস্টিটিউটস অব দ্য খ্রিস্টিয়ান রিলিজিয়ান প্রথমে ল্যাটিনে এবং পরে অন্য ভাষায় প্রকাশিত হয়। ক্যালভিন রচিত দ্য ইনস্টিটিউটস অব দ্য খ্রিস্টিয়ান রিলিজিয়ানকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ বলে বিবেচনা করা হয়। এই গ্রন্থ রচিত হওয়ার কিছুদিন পরে ক্যালভিন সুইজারল্যান্ডের জেনেভা নগরীতে বসবাস শুরু করেন এবং সুইজারল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের স্রষ্টা জুইংলির মৃত্যুর পর তিনি এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। এই সময় তার রচিত কনফেশন অব ফেইথ এবং এ ম্যানুয়াল অব চার্চ গভর্নমেন্ট খুবই জনপ্রিয়তা অর্জন করে। ক্যালভিনের এই দুটি গ্রন্থ জেনেভায় তার বিভিন্ন সংস্কার কার্যের ভিত্তি প্রস্তুত করা ছাড়াও ফ্রান্স ও নেদারল্যান্ড হল্যান্ডের সংস্কারকদের আদর্শ রূপে পরিগণিত হয় এবং পৃথিবীর বিভিন্ন স্থানের অসংখ্য চার্চের সংবিধান প্রণয়নের উৎস হিসেবে বিবেচিত হতে থাকে। ক্যালভিন বিশ্বাস করতেন যে ধর্মীয় নীতি ছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানের সংগঠনে ও নৈতিক জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রেই ধর্মশাস্ত্রের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা উচিত। ঈশ্বরের পবিত্র ধর্মশাস্ত্রের মাধ্যমে সৃষ্টিকর্তাকে উপলব্ধি করা সম্ভব। ধর্মীয় অনুশাসন ও ধর্মীয় উপদেশাবলীর মধ্যেই যীশু খ্রিস্টকে খুঁজে পাওয়া যায়। পবিত্র আত্মার শক্তির মধ্যে আমরা ত্রাণকর্তা যীশুকে খুঁজে পাই এবং আত্মাই খ্রিস্টের সঙ্গে আমাদের যুক্ত করে। কিন্তু ক্যালভিন বিশ্বাস করে যে চার্চের দৃঢ় সংগঠন অত্যন্ত প্রয়োজন। ধর্মীয় এবং অসামরিক শাসনতান্ত্রিক সংগঠনের মাধ্যমে যীশু খ্রিস্টের অনুগামী হিসেবে ঈশ্বর আমাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। সুইজারল্যান্ড ছাড়াও ফ্রান্সের ধর্ম সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান পুরুষ ছিলেন ক্যালভিন। স্বদেশ থেকে নির্বাসিত হবার পরও তিনি ফ্রান্সের ধর্ম সংস্কার আন্দোলনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ব্যবস্থা করেন। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ফরাসিগণ তার বক্তৃতা শ্রবণ করত এবং তিনি বলতে পারতেন, আমি যেমন যীশু খ্রিস্টের অনুগামী আপনারা তেমনি আমার অনুগামী হন। ফরাসি নারী ও পুরুষগণ জানতেন যে গুরুর কাছে তারা গোপনে তাদের অন্তরের কথা প্রকাশ করেছেন। তিনি ইউরোপের যে কোনো মানুষের তুলনায় কঠোরতম এবং সর্বোত্তম সন্ন্যাসীর জীবনযাপন করতেন। তাছাড়া এদের এরূপ ধারণাও হয় যে একদিন জেনেভার আদর্শে সমস্ত ফ্রান্স পুনর্গঠন করার সুযোগ তারা লাভ করবেন। এই ছিল জন ক্যালভিনের মতবাদ বা জন ক্যালভিন সম্পর্কে টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।